নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি নিফটি ফিফটি দেখেন, নিফটি ফিফটিতে আজকে সেরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়নি এবং নিফটি ফিফটি আজকের দিনে টোটাল 0.18% পড়ে বন্ধ হয়েছে। এবং যদি নিফটির হাই দেখেন 25,138 আর লো কত 25,048। তো বুঝতে পারছেন মাত্র 90 পয়েন্টের মধ্যেই কিন্তু এই নিফটি ফিফটি ঘোরাফেরা করেছে। তবে এই নিফটি ফিফটি তারপরে সেন্সেক্স এই ধরনের যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলো ভালো পারফর্ম না করলেও আজকে কিন্তু মার্কেটে স্টক স্পেসিফিক ভালো রিয়াকশন দেখা গেছে। এবং বিশেষ করে আজকে নজরে ছিল পিএসইউ কোম্পানিগুলো, মানে ধরুন ডিফেন্স কোম্পানিগুলো, তার সঙ্গে সঙ্গে রেল কোম্পানিগুলো আজকে অনেকদিন পরে মার্কেটে কিন্তু একটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো যদি রেল কোম্পানিগুলোর কথাই বলি, তো কিছু স্টক যদি দেখতে পাচ্ছেন এই কঙ্কর এইটা 1.51% বেড়েছে, তারপরে ইরকন এটা 6.70% বাড়া, আইআরএফসি এটাও 2.5%-এর কাছাকাছি বাড়া, আরবিএনএল এটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে, রেলটেল এটা প্রায় 6.5%-এর কাছাকাছি, রিটস এটা 3.5%-এর কাছাকাছি, টেক্স ম্যাকোরেল এটা প্রায় 2.5%-এর কাছাকাছি বাড়া এবং টিটাগড় এটাও 2.29% বেড়ে বন্ধ হয়েছে। তো যদি দেখেন বিগত কয়েকদিন ধরেই রেলের যে কোম্পানিগুলো রয়েছে তারা বড় বড় অর্ডার তো পাচ্ছিল, অর্ডার পাওয়ার পরে স্টকগুলো বেড়েও যাচ্ছিল, কিন্তু কোম্পানিগুলো তাদের যে তেজি সেগুলো টিকিয়ে রাখতে পারছিল না, মানে যে লেভেল থেকে বাড়ছিল আবার সেই লেভেলে ফিরে চলে আসছিল। তবে আজকের দিনে মার্কেটে এই যে তেজি সেটা কিন্তু রেলওয়ে কোম্পানিগুলো টিকিয়ে রাখতে পেরেছে। আর যদি দেখেন কোম্পানিগুলো বিভিন্ন অর্ডার পাচ্ছিল, যদি দেখেন বিগত কয়েকদিনে এই রেলটেল এই যে কোম্পানিটা রয়েছে তারা প্রায় 1,000 কোটির কাছাকাছি অর্ডার সিকিউর করে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিহারের এই যে এডুকেশনাল প্রজেক্ট কাউন্সিল রয়েছে তাদের থেকেই তো 210 কোটির একটি অর্ডার পেয়েছে। তারপরে যদি দেখি আরবিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড এরাই ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এদের তরফ থেকে 169 কোটির একটি অর্ডার পেয়েছে। তারপরে তো এর আগে আলোচনা করেছিলাম জুপিটার ওয়াগন এরাই রেলের অ্যাক্সেল তৈরি করার জন্য প্রায় 113 কোটির অর্ডার পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই নর্থ ইস্টে রেলওয়ে প্রজেক্টের জন্য 77,000 কোটি টাকা খরচা করবে এরকম ঘোষণা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই মণিপুরে রেলওয়ে সেক্টরকে বুস্ট করতে অ্যাডিশনাল 8,500 কোটি টাকা খরচ করার কথাও বলা হয়েছে। তো পুরো সেক্টর জুড়েই ভালো ভালো খবর আসছে এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিকও কিন্তু ভালো ভালো খবর আসছে। তো সেই যে তেজি সেটাই কিন্তু আজকে মার্কেটে দেখা গেছে। এরপরে যদি দেখি কিছু ডিফেন্স কোম্পানিতেও আজকে তেজি দেখা গেছে। যদি দেখেন এই কোচিন শিপইয়ার্ড এটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে, তারপরে হিন্দুস্তান এরোনটিক্স এটা 1%-এর উপরে বাড়া, তারপর নাইব লিমিটেড এটা 4.73% বেড়েছে, পরশ ডিফেন্স এটা 4.36% বাড়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন বিডিএল এটাও 2%-এর উপরে বেড়েছে। তো এই ডিফেন্স কোম্পানিগুলোর জন্য ভালো ভালো কিন্তু খবর আসছে। বিশেষ করে এই যে হিন্দুস্তান এরোনটিক্স এর জন্য তো একটা বিরাট বড় পজিটিভ খবর এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিফেন্স স্টকস র্যালি অন রিপোর্ট অফ রেস 2 লাখ করোড় রাফাল ডিল, মানে 2 লাখ কোটি টাকার একটা রাফালের ডিল কিন্তু হয়েছে। আর আগেও বলেছি ভারতবর্ষে যখন কোনো যুদ্ধ বিমান তৈরির কথা সামনে আসবে তখন কিন্তু সব কাজ এই হ্যাল কোম্পানিটাই পাবে, কারণ এর বাইরে আর কোনো কোম্পানি নেই যারা এই আর্মি হেলিকপ্টার এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করে। তো এখানে দেখতেই পাচ্ছেন 114খানা রাফাল যে জেট রয়েছে সেটাকে অ্যাকোয়ার করার জন্য 2 লাখ কোটি টাকার একটা প্ল্যানও ঘোষণা করা হয়েছে। আর যদি নিফটি ফিফটির লেভেলের কথা বলি তাহলে ওপর দিকে 25,150 এটা একটা বড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো 25,150 এটা যদি ভেঙে ফেলতে পারে তাহলে ওপর দিকে 25,500 এবং 25,600 লেভেলও খুলে যাবে। আর নিচের দিকে তো ছোট সাপোর্ট লেভেল থাকছে 25,000, সেটাকে ভাঙলে 24,800 পর্যন্ত নামতে পারে। আর যদি নিফটি ফিফটির পারফরমেন্সের কথা বলি তাহলে নিফটি ফিফটি গত প্রায় 7-8 দিন ধরে অল্প অল্প করেও কিন্তু আপসাইড মোমেন্টামই দেখাচ্ছে। আর কালকে মার্কেটে বড় ফোকাস থাকবে এই নিফটি ফিফটির এক্সপায়ারির ওপর, কারণ এই এক্সপায়ারির দিনগুলোতেই মার্কেটে কিন্তু বড় মুভ আসে। এটা তো দেখতে পেলেন নিফটি ফিফটি এটা 0.61% পড়েছে, কিন্তু বাকি যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে। নিফটি নেক্সট 50 এটা 0.60% বেড়েছে, নিফটি ব্যাংক এটা 0.14% বেড়ে বন্ধ হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.11% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.15% বেড়েছে, 100, 200, 500 এইগুলো একদম বর্ডারের কাছাকাছি বন্ধ হয়েছে। তবে মিড ক্যাপে কিন্তু ভালো পারফরমেন্স দেখা গেছে। মিড ক্যাপ 50 এটা 0.47% বাড়া, মিড ক্যাপ 100 এটা 0.44% বাড়া রয়েছে। আর যদি স্মল ক্যাপ দেখি, স্মল ক্যাপ 100 এটা দেখতে পাচ্ছেন 0.1%-এর কাছাকাছি বেড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা 0.65% বেড়ে বন্ধ হয়েছে। তো লার্জ
ক্যাপের তুলনায় আজকের দিনে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলোই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো অনেক রিটেল ইনভেস্টরদের আজকে পোর্টফোলিও কিন্তু সবুজে বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। এবং যদি ওভারঅল মার্কেটও দেখেন, ওভারঅল মার্কেটেও বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু বেশি রয়েছে। তো যদি এনএসির মধ্যে দেখেন 3165 খানা স্টকের মধ্যে 1711 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1356 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। আর সেক্টর গুলো কিরকম পারফর্ম করলো, নিফটি অটো এটা আজকের দিনেও 0.39% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.18% বাড়া। এফএমসিজি একদম বর্ডারেই বন্ধ হয়েছে। আইটি সেক্টর এটা 0.58% পড়েছে। মিডিয়া সেক্টর এটা 0.45% পড়া। মেটাল এটা 0.07% বেড়েছে। ফার্মাতেও একটু পতন দেখা গেছে, 0.64% পড়া। পিএসইউ ব্যাংক এটা 0.60% বেড়েছে। এবং রিয়েলটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আজকের দিনে কিন্তু মার্কেটে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখতে পাচ্ছেন নিফটি রিয়েলটি এটা 2.41% বেড়েছে। এবং এই নিফটি রিয়েলটির মধ্যে একটি কোম্পানি আজকে সব থেকে ভালো পারফর্ম করেছে, সেটা হচ্ছে অনন্তরাজ। তো কোম্পানিটা কেন এত ভালো পারফর্ম করলো, তো ভিডিও শেষের দিকে আলোচনা করব। এরপরে যদি কথা বলি বিএসসি সেন্সেক্স, এটাও আজকে সামান্য লাল নিশানেই বন্ধ হয়েছে। আর এরপর স্টক স্পেসিফিক আলোচনা করব। তো প্রথমেই তো আলোচনা করলাম ইরকন ইন্টারন্যাশনাল, এটা আজকে 6.84% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন শুরু থেকেই কিন্তু রেলওয়ে কোম্পানিগুলোতে আজকে একটা ভালো তেজি দেখা গেছে। তারপরে রেলটেল এটা তো অনেকগুলো অর্ডার পাওয়ার পরে আজকের দিনে 6.5%-এর কাছাকাছি বেড়েছে। এবং যদি দেখেন ইরেদা, এটাও একটি পিএসইউ কোম্পানি, এটাও আজকে 3.45% বেড়েছে। তো এই কোম্পানিটা বিভিন্ন যে রিনিউয়েবল সেক্টর সেখানে লোন প্রোভাইড করে থাকে। তারপরে আইটিআই লিমিটেড এটাও একটা সরকারি কোম্পানি, এটাও 4.30% বেড়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে মার্কেটে কিন্তু সরকারি কোম্পানিগুলোই সব থেকে বেশি ফোকাসে ছিল। এবং বিশেষ করে বাজেটের আগে, তো 1 ফেব্রুয়ারি বাজেট হয়, তার আগেই বিভিন্ন রিপোর্ট আসতে থাকে যে অমুক সরকারি সেক্টর অত পরিমাণে বাজেট পাবে, অমুক সরকারি সেক্টর অত বাজেট পাবে। তো তারই আগে এই মার্কেটের এক্সপেকটেশনের কারণে পিএসইউ কোম্পানিগুলো কিন্তু ভালো পারফর্মই করে। আর এরপরের কোম্পানি অনন্তরাজ লিমিটেড, এটা আজকের দিনে কেন 10%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে, তো কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন। কোম্পানিটা বিভিন্ন কনস্ট্রাকশন তৈরি করে থাকে। কি কি করে দেখতে পাচ্ছেন, আইটি পার্কস রয়েছে, তার সঙ্গে সঙ্গে হসপিটালিটি প্রজেক্ট রয়েছে, সেজ মানে স্পেশাল ইকোনমিক জোন রয়েছে, তারপরে অফিস যে কমপ্লেক্স হয় সেগুলো তৈরি করে, শপিং মল তৈরি করে থাকে এবং রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি করে। তো বুঝতেই পাচ্ছেন কোম্পানি মূলত একটা রিয়েল এস্টেট কোম্পানি। আর কোম্পানির কোথায় কোথায় বিজনেস রয়েছে, এই দিল্লিতে রয়েছে, তার সঙ্গে সঙ্গে হরিয়ানাতে রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে, তারপরে রাজস্থান রয়েছে এবং এনসিআর এ রয়েছে। আর আগেও বলেছি কোনো কোম্পানি কখন বড় তেজি দেখাতে পারে, যখন সেই কোম্পানিতে এক্সট্রা অর্ডিনারি কোনো গ্রোথ কম্পোনেন্ট যোগ হয়, মানে কোম্পানি নতুন কোনো বিজনেসে এন্ট্রি করেছে, তো সেই বিজনেসের বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং সরকারও যদি সেই কোম্পানিকে সাপোর্ট করে বা সেই বিজনেসকে সাপোর্ট করে, তাহলে কিন্তু সেই কোম্পানিতে যে গ্রোথ সেটা সব থেকে বেশি হয়ে থাকে। তো কোম্পানিটা তো এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে থাকে। এর সঙ্গে সঙ্গে কোম্পানি আর কোন ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে, যদি দেখেন এই যে ডেটা সেন্টার, তো বর্তমানে দেখতেই পাচ্ছেন টেকনোলজি যুগ। তো দেখতে পাবেন এত যে ইন্টারনেটের মাধ্যমে আপনি ব্রাউজ করছেন, তারপরে এত যে সার্ভার রয়েছে, ফেসবুক বলুন, টুইটার বলুন, ইউটিউব বলুন, তো এতে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো তো কোথাও ফিজিক্যাল ফর্মে জমা হচ্ছে। তো সেই যে জায়গা সেইগুলোকে বলে ডেটা সেন্টার। তো এই অনন্তরাজ এই কোম্পানিটা এই ডেটা সেন্টার তৈরির সঙ্গে যুক্ত হয়েছে। এবং যদি দেখেন রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে যে সরকার এই ডেটা সেন্টার সেক্টরকে বুস্ট দিতে চলেছে, মানে অনেক ক্ষেত্রে ছাড়ও দেবে। তো দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে খবর সামনে আসছে, অনন্তরাজ শেয়ার গেন দ্য মোস্ট ইন এ ইয়ার অন রিপোর্ট অফ পোটেন্সিয়াল ডাটা সেন্টার ইনসেন্টিভ, মানে সরকার এই যে ডাটা সেন্টার রয়েছে সেগুলোকে ইনসেন্টিভ দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল নিউজ নয়, লেখা আছে পোটেন্সিয়াল মানে হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা রিপোর্ট সামনে আসছে, দেখতে পাচ্ছেন কি বলছে, গভর্নমেন্ট প্রপোজেস ট্যাক্স এক্সেমশন অফ আপ টু 20 ইয়ার্স ফর ডাটা সেন্টার ডেভেলপার্স। তো যেসব কোম্পানি এই ডাটা সেন্টার ডেভেলপ করবে তাদের জন্য পরবর্তী 20 বছর সরকার এই ট্যাক্সের ক্ষেত্রে ছাড় দিয়ে দেবে। তো এই খবরের কারণেই অনন্তরাজ এই কোম্পানিটা যেটা ডাটা সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে সেটা আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে আইএফসিআই লিমিটেড এটা 5.51% বেড়েছে। তারপরে অ্যাজিজ লজিস্টিক্স এটাও 6.5%-এর কাছাকাছি বাড়া। রেডিকো খৈতান এটা 3.97% বেড়েছে। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই কোম্পানিটা অ্যালকোহল সেক্টরের সঙ্গে যুক্ত, মানে বিভিন্ন যে বেভারেজ রয়েছে সেইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে। এবং এরই মতো আরো কিছু কোম্পানি যদি দেখি, দেখতে পাচ্ছেন এই অ্যালাইড ব্লেন্ডার্স এটা 3%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ইউনাইটেড স্পিরিটস এটাও 0.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এই বেভারেজ সেক্টরে কাজ করা কোম্পানিগুলো একসঙ্গে কেন আজকের দিনে ভালো পারফর্ম করলো, তো চলুন সেটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে জেব্রিজ এই যে ব্রোকারেজটা রয়েছে, এরা এই রেডিকো খৈতান, তার সঙ্গে সঙ্গে অ্যালাইড ব্লেন্ডার্স এবং তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড স্পিরিট এই কোম্পানিগুলোর যে রেটিং
সেটাকে বাই রেটিং দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে টার্গেট প্রাইস সেটাও বাড়িয়ে দিয়েছে। তো কেমন কেমন টার্গেট প্রাইস দিয়েছে সেটা দেখে নেব। প্রথমেই যদি দেখি এই ইউনাইটেড স্পিরিট একে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস কত দিয়েছে 1970 টাকা, এবং এর আগের দিনে স্টকটা কতই বন্ধ হয়েছিল 1309 টাকায় বন্ধ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এর আগের দিনের ক্লোজিংটা দেখবেন, কারণ এইটা দেখেই কিন্তু জেফরিস এই টার্গেটটা দিয়েছে। তো বুঝতে পারছেন এইখান থেকে এই যে টার্গেট প্রাইস সেটা অনেকটা উপরে রয়েছে। তারপরে যে এই রেডিগো খৈতান এই যে কোম্পানিটা রয়েছে একে কত টার্গেট প্রাইস দিয়েছে 3590 এর টার্গেট প্রাইস দিয়েছে এবং বাই রেটিং দিয়েছে। আর স্টকটা কতই চলছে দেখতে পাচ্ছেন, স্টকটা আজকে 2985-তে বন্ধ হয়েছে এবং এর আগের দিনে ক্লোজ হয়েছিল 2870-এ। তো এই 2870 থেকে এই যে টার্গেট সেটা অনেকটাই উপরে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যালাইড ব্লেন্ডার এই যে কোম্পানিটা রয়েছে এদের যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 620। তো এই স্টকটাও দেখতে পাচ্ছেন এর আগের দিনে 545-এ বন্ধ হয়েছিল। তো এই জায়গাগুলো থেকে এই যে টার্গেট সেটা অনেকটা উপরে হওয়ার কারণেই কোম্পানিগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে যদি কথা বলি ভোডাফোন আইডিয়া লিমিটেড, এটা আজকে 7.18% বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির জন্য কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা সুপ্রিম কোর্টের কাছে একটা প্লি লিস্ট করেছিল, মানে একটা অভিযোগ জানিয়েছিল। তো সুপ্রিম কোর্ট সেটার ব্যাপারে হিয়ারিং করতে চলেছে। তো কি ব্যাপারে এই ভোডাফোন আইডিয়া সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল, তো যদি দেখেন এই যে ডট রয়েছে বা ডিপার্টমেন্ট অফ টেলিকম, তারা এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটার কাছ থেকে অ্যাডিশনাল এজিআর ডিউ হিসাবে 9450 কোটি টাকা ডিমান্ড করেছিল। তো এই টাকাটার বিরুদ্ধেই এই সুপ্রিম কোর্টে ভোডাফোন আইডিয়া একটা প্লি জমা দিয়েছে। তো ভোডাফোন আইডিয়া বলছে এর আগে সুপ্রিম কোর্ট এই এজিআর এর ব্যাপারে যে নির্দেশ দিয়েছিল সেখানে কিন্তু এই ডটের যে 9450 কোটি টাকার নির্দেশ সেটা ছিল না। তো এই ব্যাপারেই ভোডাফোন আইডিয়া সুপ্রিম কোর্টে গেছে, আর এই খবরের পরে স্টকটাতে আজকের দিনে ভালো পারফরমেন্স দেখা গেছে। তবে এখনো পর্যন্ত এটা কিন্তু ভোডাফোন আইডিয়ার পক্ষে রায় আসেনি। ভোডাফোন আইডিয়া শুধুমাত্র এই প্লিটা করেছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তো এই কারণের জন্যই শুধুমাত্র ভোডাফোন আইডিয়া কোম্পানিতে আজকের দিনে একটা তেজি দেখা গেছে। এরপরে জেবিএম অটো, তো কোম্পানিটা যবে থেকে এই আইএফসির তরফ থেকে একটা ফান্ডিং পেয়েছে তবে থেকে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এবং যদি দেখেন এই একটি ফান্ডিং পাওয়ার পরই স্টকটা প্রায় 17 থেকে 18% কাছাকাছি বেড়েও গেছে। এরপরে গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেড, এটা 11% উপরে বেড়েছে। তারপরে সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস, এটাও 7% কাছাকাছি বেড়েছে। পিরামল এন্টারপ্রাইজেস, এটা 5.53% বেড়েছে। তারপরে যদি কথা বলি আসাই ইন্ডিয়া গ্লাস লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 5.97% বেড়েছে। তো কোম্পানি যদি একটু লম্বা চার্ট প্যাটার্ন দেখি, দেখতে পাচ্ছি স্টকটা একসময় 800 কাছাকাছি চলছিল, 820-তে চলছিল, সেইখান থেকে অনেকটাই পড়ে গিয়েছিল, প্রায় 28 থেকে 30% কাছাকাছি পড়ে গিয়েছিল। এবং এইখান থেকে যদি দেখেন প্রায় 53% কাছাকাছি বেড়ে গেছে এবং এক বছরে প্রায় 31.34% রিটার্নও তৈরি করে দিয়েছে। তো কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, কোম্পানিটা গ্লাস সেগমেন্টে কাজ করে থাকে। তো কোন কোন জিনিসের গ্লাস বা কাঁচ তৈরি করে দেখতে পাচ্ছেন, অটোমোটিভ মানে গাড়ির যে কাঁচ হয় সেগুলো তৈরি করে, এবং তার সঙ্গে সঙ্গে আর্কিটেকচার যে গ্লাস হয় সেগুলো তৈরি করে থাকে। এবং যদি কথা বলি এই গ্লাস সেগমেন্টে কোম্পানির কিন্তু মনোপলি রয়েছে, মানে বড় একটা বিজনেস রয়েছে। এবং যদি আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রমোটার খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে মারুতি সুজুকি, এরা কিন্তু একটা বড় পরিমাণে শেয়ার হোল্ড করে রেখেছে এই আসাই ইন্ডিয়া গ্লাস লিমিটেড এই কোম্পানিতে। মারুতি সুজুকি এই কোম্পানিটার 11% স্টেক রয়েছে, আর এটাও একটা ইন্টারেস্টিং কোম্পানি, মানে লং টার্মের জন্য এই কোম্পানিটা ভালো হতে পারে। তো এই কোম্পানির জন্য যদি একটা সেপারেট ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানাবেন। তো সময় মতো এই কোম্পানিটার ব্যাপারে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেব। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনার পোর্টফোলিওতে থাকার উপযুক্ত একটি কোম্পানি। এরপরে কেআরবিএল লিমিটেড, তো গতকাল কভার করেছিলাম এই অনিল কুমার চৌধুরী, কোম্পানির যিনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর পদে ছিলেন, তিনি তার সেই পদ সেটা ত্যাগ করেছেন। এবং ত্যাগ করার সময় তিনি কি বলেছেন যে কর্পোরেট গভর্নেন্স ইস্যু, মানে কোম্পানির ভেতরে অনেক রকম প্রবলেম রয়েছে, মানে এটা একটা অভিযোগেরই মতো। তো এই অভিযোগ এনে পদত্যাগ করার জন্য স্টকটা 12% পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপরে যদি দেখি কিছু কোম্পানিতে আজকের দিনে পতনও লক্ষ্য করা গেছে, তবে মার্কেটে যে পতন সেগুলো কিন্তু কমই ছিল। এই গার্ডেন রিচ, এটা প্রায় 3.5% কাছাকাছি পড়েছে। সাইরামা এসজিএস, এটা 2.5% কাছাকাছি পড়া। অ্যাগমে সোলার, এটাও 2.5% কাছাকাছি পড়েছে। তারপরে নিউলার ল্যাব, এটা 2.20% পড়া। মাদারসন সুমি ওয়ারিং, এটা 2.22% পড়েছে। তারপরে ক্র্যাফটম্যান অটোমেশন, এটা 2.14% পড়া। বিশাল মেগামার্ট, এটা 1% ওপরে পড়েছে। ডক্টর লালপেল ল্যাব, এটা 1.43% পড়া। এরপরে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন এই নর্দার্ন এয়ারস ক্যাপিটাল, এটা আজকের দিনে 8.65%
বেড়েছে। তো কোম্পানির জন্য একটা বড় পজিটিভ নিউজও কিন্তু সামনে আসছে। তো কি নিউজ সামনে আসছে দেখতে পাচ্ছেন, এই যে ড্যাম ক্যাপিটাল রয়েছে তারা এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে এবং বড় একটা টার্গেট প্রাইসও দিয়েছে। দেখতে পাচ্ছেন এই ড্যাম ক্যাপিটাল এরা আশা করছে স্টকটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে প্রায় 36% ওপরে যেতে পারে। তো এর আগের দিনে কত ক্লোজ হয়েছিল দেখতে পাচ্ছেন, এই যে প্রিভিয়াস ক্লোজ এটা 246। তো এইখান থেকে যদি 36% দেখেন তাহলে এই ড্যাম ক্যাপিটাল এরা আশা করছে স্টকটা প্রায় 335 পর্যন্ত যেতে পারে। তো কি কারণে এই ড্যাম ক্যাপিটাল এত বড় একটা টার্গেট দিয়েছে? কারণ এই ড্যাম ক্যাপিটাল এরা বলছে এই কোম্পানিটা এই সময় অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে মিলছে এবং তার সঙ্গে সঙ্গে 2027-এর যে এস্টিমেটেড বুক ভ্যালু তার তুলনায় মাত্র 0.9 দামে ট্রেড করছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে প্রজেক্টেড আর্নিং তার তুলনায় 6.8 গুণ দামে ট্রেড করছে। এবং এই ড্যাম ক্যাপিটাল এরা মনে করছে কোম্পানির যে মার্জিন সেটা বাড়তে পারে। তো কি কি কারণে বাড়তে পারে বলছে? কারণ ডাইরেক্ট টু কাস্টমারের যে লেন্ডিং সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে যদি ইন্টারেস্ট রেট কাট হয় সেটাও কিন্তু এই কোম্পানিকে হেল্প করবে। এরপরে একটি কোম্পানি টেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে 2.77% বেড়েছে এবং যদি কিছুদিনের চার্ট প্যাটার্ন দেখি 5 দিনের খুলে নিয়েছে দেখতে পাচ্ছেন একটা শার্প পতন লক্ষ্য করা গিয়েছিল এবং তারপরে রিকভারি এসেছে। তো এই কোম্পানির জন্য কি কি খবর আসছে? তো প্রথমে কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা দেখে নেবো। কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 13,769 কোটি, মানে ধরুন 13,800 কোটির কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এরকম খবর সামনে এসেছে, টেগা ইন্ডাস্ট্রি শেয়ার ফল আফটার অ্যাকুইজিশন দ্যাট অলমোস্ট ইকুয়ালস ইট মার্কেট ক্যাপ। তো এরকম খবর সামনে এসেছে টেগা ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা তাদের মার্কেট ক্যাপের সমান একটি কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে। তো এই খবরের কারণে স্টকটা কিন্তু পড়ে গিয়েছিল। তবে এখানে টেগা ইন্ডাস্ট্রি এরা কিন্তু পুরো কোম্পানিটাকে একাই কিনছে না, একটা জয়েন্ট ভেঞ্চারে এরা কিনছে। তো দেখতে পাচ্ছেন যেখানে টেগা এরা প্রায় 77% কন্ট্রিবিউট করবে, মানে 77% অংশীদারিত্ব এই টেগা ইন্ডাস্ট্রির থাকবে এবং বাকি যে 23% স্টেক এটা কাদের কাছে থাকবে? এটা অ্যাপোলো ফান্ডস এর কাছে থাকবে। তো এই টেগা ইন্ডাস্ট্রি এরা কি 13,800 টাকা দিয়ে কোম্পানিটাকে কিনছে? এরা কিন্তু 13,800 টাকা দিয়ে কোম্পানিটাকে কিনছে না। এই 13,800 কোটি টাকাটা হচ্ছে এই যে মলিকক এই যে কোম্পানিটাকে এই টেগা ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপোলো ফান্ড কিনতে চলেছে তাদের এন্টারপ্রাইজ ভ্যালু, মানে মার্কেট ক্যাপ নয়। তো এই এন্টারপ্রাইজ ভ্যালু এবং মার্কেট ক্যাপের মধ্যে তফাৎ কি রয়েছে? তো মার্কেট ক্যাপ মানে তো মার্কেট ক্যাপ এবং এন্টারপ্রাইজ ভ্যালু মানে হচ্ছে তার মধ্যে আরো কিছু কম্পোনেন্ট থাকে। তো যেখানে মার্কেট ক্যাপ যুক্ত হয় তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে টোটাল ধার সেটা যুক্ত হয়, তার সঙ্গে সঙ্গে প্রেফার্ড যে শেয়ার সেগুলো যুক্ত হয়, তারপরে মাইনরিটি যে ইন্টারেস্ট সেইগুলো যুক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির খাতায় যে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট পড়ে রয়েছে সেইগুলোকে বিয়োগ করতে হয়। তো এই ডেটাগুলোকে নিয়েই এন্টারপ্রাইজ যে ভ্যালু সেটা তৈরি হয়। তো এই মলিকপ কোম্পানিটা এদের যে এন্টারপ্রাইজেস ভ্যালু এটা দাঁড়াচ্ছে এই 13,800 কোটির কাছাকাছি। কিন্তু এই কোম্পানিটাকে এই টেগা ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপোলো ফান্ডস এরা দুজনে মিলে প্রায় 4,000 কোটি টাকার কাছাকাছিতে কিনবে এবং যেখানে টেগা ইন্ডাস্ট্রি এরা কন্ট্রিবিউট করবে 3,180 কোটি টাকা এবং কোম্পানি এই 3,180 কোটি টাকা এটা জোগাড় প্রায় করেও ফেলেছে। দেখতে পাচ্ছেন এই যে টেগা ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু একটা এই 4,000 কোটি টাকা ফান্ডিং প্ল্যানও করেছে। তো এই প্ল্যানের মাধ্যমে কোম্পানিটা ওই যে মলিকা কোম্পানিটা রয়েছে সেটাকে কিনবে। তো এসব খবরের কারণে স্টকটা বিগত একদিন দুদিন আগে ভালো পরিমাণে পড়ে গিয়েছিল এবং সেইখান থেকে রিকভারিও করেছে এবং আজকের দিনে প্রায় 2.5% কাছাকাছি বেড়েছে। এরপরে যদি নিফটি 50 মধ্যে দেখি তো আগেই তো দেখলেন যে নিফটি 50 ইন্ডেক্স এটা কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি, মানে নিফটি 50 যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই পড়েছে। সেরকমই দেখতে পাচ্ছেন 14টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং 35টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানিতে কোনো মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়নি, মানে আগের দিনের ক্লোজিং প্রাইসই বন্ধ হয়েছে। তো এই নিফটি 50 মধ্যে কোন কোম্পানিগুলো আজকের দিনে বাড়লো? তো প্রথমে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স রয়েছে 1.38% বেড়েছে, তারপরে বাজাজ ফাইন্যান্স এটা 0.84% বাড়া, ইটার্নাল এটা 0.68% বেড়েছে, আল্ট্রাটেক সিমেন্ট এটা 0.40% বাড়া এবং বাজাজ অটো এটা 0.34% বেড়ে বন্ধ হয়েছে। আর কোনগুলো পড়লো দেখতে পাচ্ছেন, কড়া শেয়ারের মধ্যে রয়েছে সিবলা এটা 0.2% পড়েছে, তারপরে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এটাও 0.2% এর কাছাকাছি পড়া, এশিয়ান পেন্টস এটাও প্রায় সেম পড়েছে, তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটা 1.22% পড়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটাও 1.19% পড়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।